জোনাকি আপা আপনার কাছে আসি এখন, রাইট? আপনি তো আপা শুনলেন, রাইট আপা? এবং এরা আমরাই হচ্ছি সেই ভাগ্যবান 10%, কিন্তু এই গল্পই তো আপা ছড়িয়ে আছে, তাই না, বাকি 90%-এর মাঝে। এবং আই এম সরি আই গেভ আ ভেরি 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 অ্যাগ্রেসিভ স্ট্যাটিস্টিক্স, বাট আসলে এটাও একটা অ্যাওয়্যার করার কারণ। সো আপনার কাছ থেকে এখন আপা শুনতে চাই আপনার সেই অভিজ্ঞতা ফ্রম দ্যাট 90% অফ দ্যাট জনগণ যারা নাকি এই সিমিলার অবস্থায় এই মুহূর্তে দিন কাটাচ্ছে এবং অতিনিয়ত যুদ্ধ করছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। Actually, this is my privilege to be here, and I am very much thankful to you to include me in this wonderful program. শুরু আপনার প্রশ্নের আগে উত্তর দেওয়ার আগে আমি আমাদের যে আজকে দুজনের গল্প এতক্ষণ শুনলাম, সত্যি আসলে মানে শোনার মতোই গল্প। আমি তো ডক্টর রুবিনা হুসেইন ওনার কথা বলবো, প্রথমে ওনার কথাতে আসি। আমি বলবো উনি আনসাং স্টোরি, যে স্টোরিটা আসলে হয় কি মানে আমাদের পেশেন্টরা যদি জানে, আমি ওইভাবে যদি আমি ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, উনি যে সাপোর্টিভ গ্রুপের কথা বললেন, বিভিন্ন সাপোর্টিভ গ্রুপের সাথে উনি মিট করতেন, ওনার যে মনোবলটা উনি সঞ্চয় করতেন এবং উনি মেডিটেশন করতেন, উনি নিজেকে কে কাউন্সেলিং করতেন। এই যে এত বড় একটা শক্তি উনি কোথায় পেলেন? হ্যাঁ হতে পারে এটা জেনেটিক্যালি, অনেকে খুব স্ট্রং পার্সোনালিটি থাকে, কিন্তু যখন একজন ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় আমরা দেখি খুব স্ট্রং পার্সোনালিটি কিন্তু তখন হেরে যায়, নিজের কাছেই হেরে যায়। কাজে এই যে সাপোর্ট গ্রুপ তৈরি করা, এই আইডিয়াটা কিন্তু একেবারেই আমাদের দেশে নেই। তো এটা একটা অনেক বড় একটা পয়েন্ট আমি মনে করি, যে আমরা বিভিন্ন সাপোর্ট গ্রুপ ক্রিয়েট করতে পারি। ক্যান্সার আক্রান্ত পেশেন্ট গুলোকে কিন্তু আমরা ভিডিও দেখাতে পারি, সরাসরি আমরা মিট করাতে পারি, পেশেন্ট গুলো কিন্তু বেনিফিটেড হবে। তো উনি একজন সাহসী যোদ্ধা। শুধু আমি সাহসী এই কারণে বলবো যে উনি ক্লিনিক্যাল ট্রায়ালেও অংশগ্রহণ করেছিলেন। যে সময় একটা সিদ্ধান্ত নেওয়া, ন্যাচারালি একজন মানুষ ভয় পাবে যে না আমি কি নতুন একটা ড্রাগে, নতুন একটা ক্লিনিক্যাল ট্রায়ালে আমি যাব কিনা। উনি গেছেন এবং আমি মনে করি আল্লাহর রহমতে সাকসেসফুল হয়েছেন বলেই স্টেজ 4 ওভারিয়ান ক্যান্সার অ্যাপ্রক্সিমেটলি 16 বছর, আমি যদি ভুল না করি 16 বছর ধরে কিন্তু উনি এখন ভালো আছেন, রীতিমতো একটা ফলো আপে আছেন, চেক আপে আছেন। তো যে ওনার একটা সেলফ এম্পাওয়ার্ড উনি, এটা আমি মনে করি অনেক শেখার একটা বিষয় এবং এটা সবাইকে খুবই ইন্সপায়ারিং একটা ব্যাপার। এবং এটা বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা গেছে যে সমস্ত পেশেন্টরা অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি থাকে, পেশেন্টদের অ্যাকসেপ্টেবিলিটি, এবং যে পেশেন্টরা দেখা যায় সহজে মেনে নিতে পারে, এবং এই যে আমি সেলফ এম্পাওয়ার্ড কথাটা বললাম, যাদের এটা বেশি থাকে তাদের আউটকাম কিন্তু ভালো থাকে। কারণ ওই যে আপনার আমাদের আরেকজন আজকে গেস্ট মিস্টার কায়সার ভাই বললেন, তো উনি যেটা বললেন যে হ্যাঁ ইমিউনিটি একটা বড় ব্যাপার, মানুষের বডিতে নিজস্ব কিছু ব্যাপার থাকে, যে স্ট্রং মেন্টালিটি, নিজের উপরে ফেইথ এবং খুব বেশি সেলফ কনফিডেন্স, এটা থাকা দরকার আছে। যে কোনো ডিজিজ, ক্যান্সার তো বটেই, ক্যান্সার এমন একটা জিনিস, এটা তো মানুষকে কুড়ে খাই, ট্রিটমেন্টের পরেও কিন্তু ট্রিটমেন্ট ফেলিওর অনেক পেশেন্টের হয়। তো যাই হোক, আমি এবং মিস্টার কায়সারের ব্যাপারে যদি আমি বলি, আমি ওনাকে কংগ্রাচুলেট করতে চাই যে উনি ওনার মাকে নিয়ে যে পরিমাণ, উনি যে স্টোরিটা বলেছেন যে উনি একটা ডিসিশন নিয়েছেন যে 12 সাইকেল না 10 সাইকেল, মোস্ট প্রবাবলি প্রথমে 6 সাইকেল দিলেন, দেওয়ার পর আরো উনি 2 সাইকেল দিলেন। তারপরে যখন উনি দেখলেন যে আসলে এটার কোনো হোপ নাই, এবং তখন উনি কিন্তু একটা প্যালিয়েশনের দিকে চলে গেলেন, এবং সেই প্যালিয়েশনটা উনি ওনার বাসাতে যতটা কমফোর্ট ওনার মাকে দেওয়া দরকার ঠিক ততটাই কিন্তু উনি নিজেই সেটা ম্যানেজ করেছেন। অবশ্যই উনি এটা খুব প্রশংসার দাবি রাখেন আমি মনে করি। যদিও আমাদের প্যালিয়েটিভ সেন্টারটা এখন কিন্তু আমাদের দেশেও অনেকখানি একটা সেন্টার হয়েছে, আলাদা করে কোর্স তৈরি হয়েছে, স্টুডেন্ট বের হয়ে যাবে, এবং আমরা আশাবাদী 5 বছর পরে, এখন আপনার মা 15 বছর আগে যেটা সাফার করেছেন, ভবিষ্যতে যারা হয়তো বা এই স্টেজে আসবেন তাদেরকে ট্রিটমেন্ট দেওয়াটা সোজা হবে। আপনি একটা অনেক ইম্পর্টেন্ট কথা পয়েন্ট আউট করেছেন মিস্টার কায়সার রহমান, যে একটা ক্যান্সার পেশেন্টের ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার স্টেজিংটা ভেরি ইম্পর্টেন্ট, এবং তার ট্রিটমেন্ট প্ল্যান
এবং আসলে আমি মনে করি এই তিনটা কথাটাই হচ্ছে একজন ক্যান্সার পেশেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যে প্রপারলি ঠিক সময় মতো তার ডায়াগনোসিস হলো কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডায়াগনোসিসটা হলো কিন্তু তার স্টেজিংটা ঠিক আছে কিনা, কারণ প্রত্যেকটা ট্রিটমেন্ট কিন্তু ডিপেন্ড করবে স্টেজিং এর উপরে। স্টেজ ওয়ানে যে ট্রিটমেন্টটা দেওয়া যাবে, স্টেজ ফোরে সে ট্রিটমেন্টটা দেওয়া যাবে না। এবং তারপর হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান, যে হ্যাঁ ওনার মায়ের স্টেজ 4 ডিজিজ হলো, তাহলে স্টেজ 4 ডিজিজে 6 সাইকেল কেমোর পর পেট স্ক্যান করে যখন দেখা গেল যে ওনার একদম কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স অফ অল দ্য টিউমার সেল, তাহলে সার্জারিতে কেন যাওয়া হলো না? আমি হতে পারে পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস, যেটা রুবিনা আপার ছিল, রুবিনা আপার এজ কম ছিল, সেটা হয়তো ওনার মায়ের ছিল না। ওটা ওনার অ্যাটেন্ডিং ডক্টরই হয়তো ভালো মতো অ্যাসেস করতে পেরেছেন, যে ওই মুহূর্তে আসলে ইউজুয়ালি যেটা হয় 3 সাইকেলের পরেই কিন্তু অ্যাসেস করা হয় স্টেজ 4 ডিজিজ গুলো, যে সার্জারিতে যাওয়া যাবে কিনা। কারণ ওভারিয়ান ক্যান্সার মেইন ট্রিটমেন্ট অপশন ইট ইজ নট কেমোথেরাপি, ইট ইজ সার্জারি। রুবিনা আপার আউটকামটা ভালো হয়েছে আমি এই কারণেই বলবো যে উনি সার্জিক্যাল রিমুভাল, এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কতখানি রিমুভ করেছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আপনি কতখানি ভেতরে রেখে আসছেন আপনার পেটের ভেতরে, অ্যাবডোমেনের ভেতরে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রুবিনা আপার যেটা হয়েছিল ওনার অপটিমালি, মানে টোটাল আমার ধারণা যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ অল টিউমার, কোনো টিউমার ওনার ছিল না, এই জন্য ওনার আউটকামটা ভালো ছিল। আর কায়সার ভাইয়ের ব্যাপারে যেটা হয়েছে, ওনার মায়ের যেটা হয়েছে 6 সাইকেল ইভেন 8 সাইকেল কেমোর পরেও কিন্তু, যেহেতু কেমো এটা প্রাইমারি মোডালিটি অফ ট্রিটমেন্ট না, কেমোটা হচ্ছে হ্যাঁ যখন ওনার লিভারে ইনভলভড হয়ে গেছে সেটাকে কমানো হয়, এটাকে ডাউন স্টেজিং বলে। স্টেজিংটাকে একটু কমিয়ে নিয়ে সার্জারি করার পরে তারপরে কেমো দিতে পারলে ভালো হতো। হতে পারে আমার যেটা এখন মনে হচ্ছে যে মার্সডেন হসপিটাল ইট ইজ দ্য বেস্ট হসপিটাল আমি বলবো ইন ইউকে, সেখানে উনি ট্রিটমেন্ট পেয়েছেন। এবং যখন উনি সিঙ্গাপুরে শিফট হলেন, নিশ্চয়ই ওনার বোর্ড একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ছিল এবং ডিসিশনটা ছিল হয়তো বা সার্জারিটা উনি তখন নিতে পারতেন না, এই কারণেই হয়তো সার্জারিটা করা হয়নি। তো যাই হোক, আমাদের এই গল্পগুলো আসলে জীবনের গল্প, এবং এই জীবনের গল্প আমি মনে করি আমরা যারা কেয়ার প্রোভাইডার, আমাদের যেমন জানা দরকার আছে, যারা এফেক্টেড, যারা নতুন করে ডায়াগনোসিস যাদের হচ্ছে, তারা যদি শুনতে পায়, তাদের আত্মীয় স্বজন কেয়ার গিভাররা যদি শুনতে পায়, তাদের জন্য ডিসিশন নিতে সুবিধা হবে। তো আমি আমার প্রশ্নের আগে অনেক কথা বললাম, আমার আসলে খুব ভালো লেগেছে, আমি মুগ্ধ হয়ে আপনাদের কথা, দুজনের কথা শুনছিলাম। তো এখন আপনি যেটা আমাকে প্রশ্নটা করেছেন, যে চ্যালেঞ্জ যদি আমি চিন্তা করি 90%-এর জন্য, 10% যারা বাইরে চলে যেতে পারছে, ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে, একটা আন্তর্জাতিক মানের হসপিটালে তারা চলে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের যে 90% পপুলেশন, তাদের কি অবস্থা হবে? সেই অবস্থা বলার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই, আমাদের বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বলতে চাই। আমরা হয় কি, যখন একজন ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্টটা দিই, এমন ভাবে ট্রিটমেন্টে আমরা পেশেন্টের সাথে ইনভলভ হয়ে যাই, তার কিন্তু আমরা তখন সেই পেশেন্টটা আমাদের কাছে সংখ্যা হয় না, সেই পেশেন্টটা আমাদের কাছে রেজিস্ট্রেশন বুকে একটা নাম্বার হয় না, সে পেশেন্টটার কিন্তু আমাদের পরিবারের অংশ হয়ে যায়, পেশেন্টের পরিবারের অংশ, তার গল্প, তার কাহিনী, কেন সে ট্রিটমেন্টটা নিতে পারবে না, কেন আসতে পারবে না, তার পরবর্তীতে কি হতে পারে, সে গল্পটারও অংশ আমরা কিন্তু পারিবারিক ভাবে আমরা তখন ইনভলভ হয়ে পড়ি, এবং আমাদেরকে হতে হয়, অনেক কিছু আমাদেরকে ম্যানেজ করতে হয়। তো আমি আসলে এখানে প্রথমে দুইটা একটু বেশি হয়তো বলা হয়ে যাবে, আমি ক্যান্সার রিলেটেড ব্যাকগ্রাউন্ড বাংলাদেশ এটা একটু বলবো, আর একটা হচ্ছে চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ রিলেটেড টু ক্যান্সার। ব্যাকগ্রাউন্ড যদি বলি, দেখেন আমাদের বাংলাদেশে 1 বর্গ কিলোমিটার এরিয়াতে আমাদের কতজন মানুষ থাকে, প্রায় 1100, কত ডেন্সলি পপুলেটেড মানুষজন, তাই না? তো এইটা একটা আমাদের জন্য অবশ্যই বড় সমস্যা, কারণ পলিউশন যেটা হয়, কার্সিনোজেনিক যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের মোস্ট অফ দা কার্সিনোজেনিক যে প্রসেস, সেগুলো কিন্তু বাংলাদেশে বিদ্যমান। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ডেন্সলি পপুলেটেড এরিয়া, তারপর হচ্ছে আমাদের ইকোনমি এখনো কিন্তু আমাদের কনসিস্টেন্টলি আমাদের একটা ডেভেলপমেন্টাল ইকোনমি, আমরা যতই বলি আমাদের পভার্টি লেভেল এখন অনেক, 1971-72 থেকে, তখন যখন 80% মানুষ দারিদ্র সীমার নিচে থাকতো, এখন কিন্তু তারপরে 25% লোক দারিদ্র সীমার নিচে থাকে একেবারে, এবং তাদের দিন আনতে দিন চলে যায়, তারা কিন্তু 10 টাকা দিয়েও অনেকে থাকে একটা মেডিসিন কিনতে পারে না। এরপর যদি আমি বলি, যেটা অনুষ্ঠানের শুরুতেই আলবাব ভাই খুব আপনি নাইসলি মেনশন করেছেন, যে এখন বাংলাদেশে প্রায় 20 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত আছে, এবং প্রতি বছর কিন্তু 2 লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, এবং
আনফরচুনেটলি অর্ধেকের বেশি কিন্তু মৃত্যুবরণ করছে। তাহলে কেন অর্ধেকের বেশি? আমি যদি জেনেই থাকি, আমি যদি ডায়াগনোসিস করতে পারি, তাহলে তাদের কেন মৃত্যুটা আমি ঠেকাতে পারবো না, কেন আমি প্রিভেন্ট করতে পারবো না? তাহলে এই যে কিছু কিছু ব্যাপার আছে। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের লাইফ স্প্যানও কিন্তু বেড়ে গেছে। এখন কিন্তু আমাদের গড় আয়ু 72 ইয়ার্স, অলমোস্ট 72.05 ইয়ার্স। ক্যান্সার কিন্তু কিছু এজিং প্রসেসের সাথে ইনভলভ থাকে। তাহলে কিছু কিছু লোকের ক্যান্সার হবে, দিস ইজ ইনএভিটেবল, আমরা প্রিভেন্ট করতে পারবো না। হ্যাঁ, আর্লি ডায়াগনোসিস আমরা হয়তো তাদেরকে করতে পারবো। আলবাব ভাই বলেছেন যে ক্যান্সার এখন হচ্ছে প্রায় 10% আপনার ডেথ রেট ডিউ টু ক্যান্সার, কিন্তু এইভাবে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এটা 13 থেকে 15% হয়ে যাবে উইদিন 2030। 2030 সালের ভেতরে কিন্তু দেখা যাবে 15% পেশেন্ট মারা যাচ্ছে ডিউ টু ক্যান্সার। তাহলে আমাদের এদিকটাও চিন্তা করতে হবে। এবং আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট বর্তমানে ব্যাটলিং উইথ both communicable disease and non-communicable disease, কারণ আমাদের কিন্তু কমিউনিকেবল ডিজিজ আমরা এখনো কন্ট্রোলে আনতে পারিনি। আমাদের এই যে এখন কোভিড-19 হঠাৎ করে সারা বিশ্ব আক্রান্ত হয়ে গেল, এছাড়াও যে আমাদের যে ইনফেকশাস ডিজিজ গুলো মোর কমন এই সাবকন্টিনেন্টে, ম্যালেরিয়া বলেন, তারপরে ডেঙ্গু বলেন, এগুলোর সাথে প্রতিনিয়ত সরকার যেমন যুদ্ধ করছে, একই সাথে কিন্তু আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার, এগুলো কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের লিমিটেশন গুলো আমি একটুখানি বলছি যে আসলে আমাদের প্রবলেম গুলো কোথায়। আরবানাইজেশন, খুব র্যাপিড আরবানাইজেশন ইজ অলসো এ প্রবলেম ফর আস। কিরকম? আরবানাইজেশনের জন্য যেটা হয়, আমাদের এয়ার পলিউশন হচ্ছে। এয়ার পলিউশনে কিন্তু লাং ক্যান্সার বলেন, এই যে লাং ক্যান্সারের প্রিভ্যালেন্স এত বেড়ে যাচ্ছে কেন? এয়ার পলিউশন একটা অন্যতম কারণ। তারপর আর্সেনিক পয়জনিং, যেটা আগে ছিল না। এখন আমরা আগে গ্রামের মানুষ কল চেপে পানি খেত, কিন্তু এখন সেই পানিতেও দেখা যাচ্ছে আর্সেনিক দিয়ে সেটা পলিউটেড হচ্ছে, এবং ইট ইজ ওয়ান অফ দ্য কজ অফ ক্যান্সার। এরপরে যদি আমি আরো কারণে আসি, যে আমরা যারা কনজিউমার, আমরা খাচ্ছি, আমাদের হ্যাবিটও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন ফাস্ট ফুডের দিকে চলে যাচ্ছি, আমরা এখন রিচ ফুড বেশি পছন্দ করি। তারপর যারা সাপ্লায়ার, তাদের কথাটা আপনি চিন্তা করেন যে তারা কি করছে, তারা কিন্তু টক্সিক মেটেরিয়াল গুলো মিক্স করে, যেমন পোল্ট্রি ফিড, ফিশ ফিড, সবগুলো কিন্তু কেমিক্যাল ইউজ করা হচ্ছে, ফরমালিন ইউজ করা হচ্ছে। কত চেষ্টা করছে গভর্নমেন্ট লেভেল থেকে, সেটাও কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। এবং আরেকটা বিষয় আমি যেটা আজকে তুলে আনতে চাই, এটা আমি জানি না যে ডিসকাশন হবে কিনা, আপনি আলাদাভাবে এটা করতে পারেন, সেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। জেন্ডার ডিসক্রিমিনেশন আমাদের কিন্তু আমাদের দেশে একটা অনেক বড় সমস্যা। কারণ ক্যান্সার, আপনি নিজেই বললেন যে ফর 60s to 40 মেল এফেক্টেড হচ্ছে মোর, ফিমেল কম এফেক্টেড হচ্ছে। আমাদের দেশের যে প্রেক্ষাপট, যে ব্যাকগ্রাউন্ড, তাতে মেলরাই হচ্ছে আর্নিং মেম্বার। মোস্ট অফ দ্য মেল পার্সন হচ্ছে আর্নিং মেম্বার, ডিসিশন মেকিং তারা নিয়ে থাকে। একজন ফিমেল যখন ক্যান্সারে আক্রান্ত হয়, যেমন সবাই তো ডক্টর রুবিনা হোসেনের মতো সুবিধা পেয়ে তারা কিন্তু, ডক্টর রুবিনা হোসেন নিজেই সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, নিজেই কিন্তু উনি বলেছিলেন আমি ট্রায়ালে যাব। কিন্তু আমাদের দেশের ওই 90% জনগণের যে মহিলা বা যে মা এফেক্টেড হচ্ছে, সে কিন্তু নিজে সিদ্ধান্ত নিতে পারে না। তাকে হয় তার বাবা, অথবা তার স্বামী, অথবা তার ভাই, এরকম কারো উপরে, যে কর্মক্ষম ব্যক্তির উপর তাকে ডিপেন্ড করতে হয়। এবং আমি যদি ব্যক্তিগতভাবে, আমি গত 20 বছর ধরে শুধুমাত্র গাইনি ক্যান্সার নিয়ে ডিল করছি, আমি এইরকম পেশেন্টও পেয়েছি বেশ কিছু। কোনো হাজবেন্ড হয়তো বায়োপসি করা হয়ে গেছে, তার হয়তো জরায়ু মুখের ক্যান্সার এসেছে, হাজবেন্ড সেটা ওয়াইফকে বলেনি, কারণ সে ট্রিটমেন্ট খরচটা বিয়ার করতে পারবে না। তাহলে এই যে আমাদের যে লিমিটেশনস গুলো, অনেক লিমিটেশনস, তা আমাদের প্রথমে লিমিটেশনস গুলো আইডেন্টিফাই করতে হবে, আমাদের চ্যালেঞ্জ গুলোকে আইডেন্টিফাই, আমাদের হোয়াট আর আওয়ার চ্যালেঞ্জ। একজন ব্যক্তি যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, দেখেন তার যে ইনফ্লুয়েন্স পড়ে কিভাবে, তার ব্যক্তি জীবনে ইনফ্লুয়েন্স পড়ছে, তার পারিবারিক জীবনে পড়ছে, তার সাইকোলজিক্যালি কিন্তু সে হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে ব্যক্তি জীবনে। কারণ সে যদি কর্মক্ষম ব্যক্তি হয়ে থাকে, তার আর্নিং যে উপায়টা, সেটা কিন্তু তার বন্ধ হয়ে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু এমনিতে ব্যয়বহুল এবং অনেক সময় টাইম কনজিউমিং। ক্যান্সার যখন ডায়াগনোসিস হয়, যদি ভালো হয়ে যায়, তারপরেও 6 মাস থেকে 1 বছর সময় লাগে সেই ট্রিটমেন্টটাকে কমপ্লিট করতে। তারপর তার ফলো আপ, মেইনলি 5 বছর ফলো আপ আমরা সবাইকে বলি ম্যান্ডেটরি করতেই হবে। এবং কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে
লাইফ লং ফলো আপ, তাহলে আপনি চিন্তা করেন আমাদের দেশের যে 90% মানুষ যে নাকি, এবং সেখানে 25% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের পক্ষে খরচ, এবং আমাদের যে হেলথ সিস্টেম, আমাদের কোনো ইন্স্যুরেন্স সিস্টেম নেই, 75% ওন পকেট মানি এক্সপেন্ডিচার, তাদের নিজের পকেট থেকেই মোর দেন 75% খরচ করতে হয়। সেই খরচটা কিন্তু তারা চাইলেও সেই ট্রিটমেন্টটা তখন তারা সেই পেশেন্ট নিতে পারে না। পারিবারিক প্রভাব পড়ে, দেখেন একজন যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু সে না, তার পরিবারের কেউ না কেউ তার অ্যাকম্পেইনিং পার্সন হবে। হতে পারে তার ছেলে যে হয়তো উপার্জনক্ষম, অথবা তার ছেলে বা মেয়ে যে হয়তো পড়াশোনা করছে। সামগ্রিকভাবে পুরো পরিবারটাই কিন্তু একটা প্রেশারের ভেতরে পড়ে যাচ্ছে, এবং মানসিক চাপে তখন সে থাকে, কারণ তার খরচ একদিকে দিতে পারে না, তার অসচ্ছলতা একটা বড় কারণ, এবং একই সাথে তার যে কেয়ার গিভাররা তারাও কিন্তু এক্সস্টেড হয়ে যায়। সব কেয়ার গিভাররা কিন্তু কায়সার ভাইয়ের মতো না। মায়ের জন্য যিনি নাকি তার বাসায় একটা প্যালিয়েটিভ ক্যান্সার স্থাপন করতে পেরেছেন, হ্যাঁ, কিন্তু আমাদের দেশের 90% এটা পসিবল না। আরেকটা কথা আমি যদি বলবো যে ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জ আমাদের কি কি, তাহলে আমি বলবো যে আমাদের ম্যাক্সিমাম চ্যালেঞ্জই হচ্ছে আসলে ইনফ্রাস্ট্রাকচারের দিকেই যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার যদি আমি বলি, আমাদের দেশে পেশেন্ট ফ্রেন্ডলি হসপিটাল কিন্তু সেরকম নেই। কেন নেই সেখানে প্রশ্ন, সরকারের কি সদিচ্ছা নেই বা প্রাইভেট সেক্টরের কি নেই? সবারই সদিচ্ছা আছে। ক্যান্সার এমন একটা জিনিস, সবারই একটা উইক পয়েন্ট আছে, যে কিন্তু সদিচ্ছা থাকলেও সেন্টারের অভাবের জন্য আমাদের যত মানুষ প্রতি বছর আক্রান্ত হচ্ছে, সেই মানুষকে সেবা দেওয়ার মতো অ্যাডিকুয়েট ফ্যাসিলিটি, অ্যাডিকুয়েট দক্ষ জনবল, অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক সাপোর্ট, অক্সিলারি সাপোর্ট, এগুলো কিন্তু আমাদের দেশে নেই। তো এই ব্যাপারটা চিন্তা করতে হবে, কারণ আপনি একটা সিম্পল উদাহরণ আমি যদি দিই, যে আপনার আমাদের দেশে যে রেডিওথেরাপি মেশিন আমাদের 16 কোটি 17 কোটি মানুষের জন্য প্রায় 200 রেডিওথেরাপি মেশিন প্রয়োজন। সেখানে আমাদের দেশে এখন অ্যাক্টিভ রেডিওথেরাপি মেশিন আছে 25 থেকে 30টা। তাহলে আপনি চিন্তা করেন, যেখানে 200 প্রয়োজন সেখানে যদি 25 থেকে 30টা থাকে, তাহলে সার্ভিস যখন যারা প্রোভাইড করছে তারা চাইলেও কিন্তু সব পেশেন্টকে সার্ভিসটা সমানভাবে দিতে পারছে না। এবং এই যে অ্যাক্সেসিবিলিটি টু ট্রিটমেন্ট, সমস্ত ট্রিটমেন্ট হচ্ছে ঢাকা কেন্দ্রিক, সেন্ট্রাল কেন্দ্রিক। আমাদের পেরিফেরি ডিভিশনাল লেভেলে কিন্তু খুব ভালো উন্নত মানের ফ্যাসিলিটি, ক্যান্সার ট্রিটমেন্ট নেওয়ার মতো ফ্যাসিলিটি কিন্তু নাই। এবং এই যে একটা পেশেন্ট যখন তার হয়তো অনেক দূর থেকে ঢাকাতে সে আসবে, ঢাকাতে থাকার তার জায়গা নেই, তাকে একটা বাড়ি ভাড়া নিতে হবে, তার থাকা খাওয়ার খরচ, ইন অ্যাডিশন যে তার এক্সপেন্ডিচার হচ্ছে, সেটার কথাও তাকে চিন্তা করতে হচ্ছে। আমাদের যে রেফারেল সিস্টেম, সেটা আমি বলবো সেটা নট ওয়েল ডেভেলপড, এবং নট ওয়েল ডেভেলপ বললেও আমার ভুল হবে, আমার বলা উচিত উইক আমাদের রেফারেল সিস্টেম। আমাদের যেটা উন্নত বিশ্বে দেখা যায় যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার গুলো খুবই স্ট্রং, কারণ যে পেশেন্টটা প্রথমে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যাবে, হয়তো সেখানে ডিটেকশন হলো সামথিং রং, তার মধ্যে হয়তো তার ক্যান্সারের লক্ষণগুলো আছে বা হতে পারে, তারপরে সে জেলা লেভেলে হয়তো ডিটেকশনের জন্য পাঠালো, জেলা লেভেলে গিয়ে অ্যাটলিস্ট যদি ডায়াগনোসিসটাও হয় যে হ্যাঁ, তখন সে ডিভিশনাল লেভেলেও যদি সুবিধাটা পেত যে হ্যাঁ এখানে সে ট্রিটমেন্টটা পাবে, তাহলে কিন্তু এই লোকগুলোকে ঢাকা মুখী আর হতে হচ্ছে না, এবং ঢাকাতে যতগুলো সেন্টার আছে সেগুলোর উপর চাপ পড়ছে না। এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল করবেন, যত ক্যান্সার আছে তার 1/3 কিন্তু প্রিভেন্টেবল ক্যান্সার। কিছু কিছু ক্যান্সার আছে 100% প্রিভেন্টেবল, কিন্তু এই প্রিভেন্টেবল ক্যান্সার গুলোকেও কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারছি না। কেন পারছি না? কারণ আমরা জনগণকে জানাতে পারছি না, অ্যাওয়ার করতে পারছি না, এবং জনগণও সেটা নিতে পারছে না। এখানে অনেক ব্যারিয়ার আছে, যেমন তাদের শিক্ষা একটা বড় ব্যাপার, তাদের দারিদ্রতা একটা বড় ব্যাপার, তাদের এবং আমাদের মধ্যে আমরা যারা কেয়ার গিভার, আমরা যারা সাপোর্টটা দিব, সে সাপোর্টিভ অ্যাটিটিউড বা আমাদের ওই ধরনের সিস্টেম করে দেওয়া নাই যে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব। তাহলে এই যে প্রিভেন্টেবল ক্যান্সার গুলো প্রিভেন্ট হচ্ছে না, এটাও কিন্তু আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে। এবং এই যে আরেকটা আমি কথা বলে শেষ করছি আমার আপনার এই প্রশ্নের উত্তর, স্ট্যান্ডার্ড কেয়ার, যেটা কায়সার ভাই বললেন যে উনি একটা সেন্টারে কেমোথেরাপিটা নিয়েছেন, তারপরে উনি আরেকটা সেন্টারে সেটা কন্টিনিউ করেছেন। ক্যান্সার কেয়ার এটা যদিও একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে অনেক ধরনের অনেক বিষয়, হয়তো একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট লাগবে, একজন থোরাসিক সার্জন লাগবে, একজন এন্ডোক্রাইনোলজিস্ট লাগবে, বাট ট্রিটমেন্ট
একজনের আন্ডারে থাকতে হবে, and he or she should be specific to that cancer. যেমন রুবিনা আপার, উনি ছিলেন গাইনো অনকোলজিস্টের আন্ডারে, she should plan everything, and he or she should call everyone under one umbrella so that every patient can get the proper treatment. তো আমি এই পর্যায়ে এখন শেষ করছি, পরে যদি কিছু বলার আর স্কোপ থাকে বলবো কিছু। আপা থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট আমি আপনার সাথে যদি একমত হতে চাই, আমি আপনাকে এটা বলবো যে বাংলাদেশ ক্যান্সার ট্রাস্ট হাঁটি হাঁটি পা পা করতে করতে 2011 থেকে নিয়ে আজকে 2020 সাল আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আমরা 70 জনের উপরে ক্যান্সার পেশেন্টকে সহায়তা করেছি, সেটা আপনার তাদেরকে ফাইন্যান্সিয়ালি, মরালি তাদের পাশে দাঁড়িয়েছি। তার থেকে আমরা আলহামদুলিল্লাহ 8 থেকে 9 জন ক্যান্সার পেশেন্টকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছি আপা যারা নাকি সময় মতো আমাদের কাছে এসছে, ফার্স্ট স্টেজে এসছে বা সেকেন্ড স্টেজে এসছে। সো এবং এটাই হচ্ছে আমার সেই অপটিমিজম যে না, সামনে আরো সুন্দর দিন আছে, সামনে আরো সুন্দর ভবিষ্যৎ আছে। এবং আমাদের এই যারা এখন 30% যারা চিকিৎসার আওতায় আছে, ইনশাল্লাহ যদি আমাদের মতন যারা আছে, যারা প্রাইভেট সেক্টরে আছে, তারা যদি আগিয়ে আসে, এই 30%কে আমরা টেনে নিশ্চয়ই আমরা 60%-এ নিতে পারবো।